আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। Yes, ma'am. আমরা এর আগের দিন চ্যাপ্টার 1 শুরু করছিলাম। চ্যাপ্টার 1 এর পাওয়ার রিলেটেড ম্যাথগুলা দেখতেছিলাম। তো আমাদের পাওয়ার হচ্ছে ২ ধরনের হয়ে থাকে। একটাকে বলা হয় হচ্ছে অ্যাবসর্বিং পাওয়ার প্লাস পজিটিভ পাওয়ার। আর আরেক টাইপের পাওয়ারকে বলা হয় সাপ্লাইং পাওয়ার বা নেগেটিভ পাওয়ার। তো অ্যাবসর্বিং পাওয়ার কোনগুলা? অ্যাবসর্বিং পাওয়ার আমরা কিভাবে বুঝতে পারি? অ্যাবসর্বিং পাওয়ার বুঝতে পারি যখন আমাদের কারেন্টটা হচ্ছে ভোল্টেজের পজিটিভ টার্মিনাল বা পোলারিটি দিয়ে এন্টার করে। তখন আমরা যে পাওয়ারটা পাই সেটা হচ্ছে অ্যাবসর্বিং পাওয়ার। আর সাপ্লাইং পাওয়ার হচ্ছে কারেন্টটা যখন ভোল্টেজের নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্টার করে, তখন আমরা সেই পাওয়ারটাকে বলি হচ্ছে সাপ্লাইং পাওয়ার। তো এই রিলেটেড আমরা একটা ম্যাথ স্টার্ট করছিলাম, সেটা হচ্ছে ছিল এক্সারসাইজের একটা ম্যাথ। তো আজকে আমরা এক্সাম্পল 1.7টা দেখব। আচ্ছা, আপনাদের কারো কারো হচ্ছে ইনভাইটেশন লিঙ্ক পান নাই। তো ক্লাসের শেষে আপনারা ইমেইল বলবেন, আমি আপনাদেরকে ইনভাইটেশন লিঙ্ক পাঠিয়ে দেব। আচ্ছা, আমরা এক্সাম্পল 1.7টা করব। এখানে বলা হয়েছে ক্যালকুলেট দ্য পাওয়ার supplied or absorbed by each element in the following figure। মানে এখানে যতগুলা এলিমেন্ট আছে সবগুলা এলিমেন্টে আমার যে পাওয়ারটা আছে সেটা অ্যাবজর্বিং পাওয়ার নাকি সাপ্লাইং পাওয়ার সেটা আমাকে বের করতে হবে। এখানে 4টে এলিমেন্ট আছে, এটা এটা এটা। প্রথমটার পাওয়ার হচ্ছে P1, সেকেন্ডটার P2, থার্ডটার P3, আর 4 নাম্বার যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে P4। আমাকে এখন এই 4টার ভ্যালু বের করতে হবে। তো আমরা যদি P1 বের করতে চাই, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে P1টা কি অ্যাবসর্বিং পাওয়ার নাকি সাপ্লাইং পাওয়ার। তো P1 এর অ্যাক্রসে আমার দেখেন ভোল্টেজটা হচ্ছে 20 ভোল্ট, এটার সাইনটাও দেওয়া আছে। এখন আমি যদি কারেন্টটাকে পিছনের দিকে নিয়ে যাই, দেখেন আমার 5 অ্যাম্পিয়ারটা কি এই দিক দিয়ে পাস হচ্ছে। এখন যদি আমি এই পোর্শনটুকু খেয়াল করি, তাহলে কারেন্টটা কি করতেছে, আমার ভোল্টেজ সোর্সে নেগেটিভ টার্মিনাল দিয়ে আগে এন্টার করতেছে। যদি নেগেটিভ টার্মিনাল বা পোলারিটি দিয়ে আগে এন্টার করে, তাইলে এই পাওয়ারটাকে আমরা কি বলি? পাওয়ারটাকে আমরা বলি হচ্ছে সাপ্লাইং পাওয়ার। সাপ্লাইং পাওয়ারের ক্ষেত্রে আমার পাওয়ারের ভ্যালুটা কি হবে? নেগেটিভ আসবে। এখানে কি আসবে? কারেন্ট। কারেন্টের ভ্যালু কত? 5 ইন্টু ভোল্টেজের ভ্যালু কত? 20। তো এখান থেকে আমার P1 এর ভ্যালুটা পাই হচ্ছে 100 ওয়াট। আচ্ছা, P1 বের করা শেষ। এখন বলেন P2টা কি হবে? সাপ্লাইং পাওয়ার হবে নাকি অ্যাবজর্বিং পাওয়ার হবে? আচ্ছা, এখানে এসপি মানে হচ্ছে সাপ্লাইং পাওয়ার, আমি সংক্ষেপে লিখলাম। এখন বলেন P2টা কি হবে? সাপ্লাইং পাওয়ার নাকি অ্যাবজর্বিং পাওয়ার? Ma'am, অ্যাবজর্বিং পাওয়ার। যদি অ্যাবজর্বিং পাওয়ার হয় তাহলে সাইনটা আমার পজিটিভ হবে। আর ভ্যালুটা হবে হচ্ছে কারেন্ট ইন্টু ভোল্টেজ। এখানে কারেন্ট হচ্ছে 5 আর ভোল্টেজ হচ্ছে 12। হচ্ছে 60 ওয়াট। আচ্ছা, P3টা কি হবে? অ্যাবজর্বিং পাওয়ার আর সাপ্লাইং পাওয়ার? P3টা অ্যাবজর্বিং পাওয়ার হবে। absorbing power. অ্যাবজর্বিং পাওয়ার ক্ষেত্রে প্লাস সাইন হবে। আর ভ্যালুটা হবে কারেন্ট 6 ইন্টু 8, 48 ওয়াট।
আচ্ছা, আমরা 3টা বের করে ফেলছি, লাস্টে আমাদের বাকি আছে হচ্ছে P4টা। আচ্ছা, P4 যখন বের করব, তখন আমরা এই এলিমেন্টটা একটু খেয়াল করি। প্রথমে দেখতে হবে যে এই সোর্সটা কি। দেখেন, আমাদের যদি অ্যারো সাইন থাকে, তাহলে আমরা বুঝবো আমাদের সোর্সটা হচ্ছে কারেন্ট সোর্স। যেহেতু এখানে অ্যারো সাইন আছে, এখানে দেখেন প্লাস মাইনাস সাইন থাকে, প্লাস মাইনাস সাইন যদি থাকে তাহলে আমরা বুঝবো হচ্ছে ভোল্টেজ সোর্স। এখন এই সোর্সটা ডিপেন্ডেন্টও হতে পারে, ইন্ডিপেন্ডেন্টও হতে পারে, কিন্তু প্লাস মাইনাস থাকলেই সেটা ভোল্টেজ সোর্স। আর আমাদের যদি অ্যারো সাইন থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে কারেন্ট সোর্স। এখন দেখেন, অ্যারো সাইনের পাশে আমার একটা ডায়মন্ড শেপ আছে। তো ডায়মন্ড শেপের ভিতরে যদি অ্যারো সাইন থাকে, তাইলে আমরা বুঝবো হচ্ছে আমার এই সোর্সটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আগের ক্লাসে বলছিলাম আমরা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সকে একটা ডায়মন্ডের ভিতরে অ্যারো সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এখানে যে সোর্সটা আছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তার মানে এই কারেন্ট সোর্সের যে ভ্যালুটা আছে সেটা অন্য কোনো ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করতেছে। আমরা যদি এটার ভ্যালুটার দিকে একটু তাকাই, দেখেন 0.2 ইন্টু আই। এখানে আইটা কি? আইটা হচ্ছে একটা ভেরিয়েবল। আচ্ছা, এই ভেরিয়েবলের ভ্যালু আমরা কোথা থেকে পাবো? এই দেখেন, এখান থেকে পাবো। তো আবার যদি একটু বলি, এখানে এখানে যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কিভাবে বুঝলাম ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স? দেখেন, আমার ডায়মন্ড শেপের ভিতরে যদি অ্যারো সাইন থাকে তাহলে বোঝা যায় সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আচ্ছা, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সে কারেন্টের ভ্যালুটা কি করে? অন্য কোনো ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে। যেমন এখানে আছে 0.2 আই, যেখানে আই হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভ্যালু আমরা কোথা থেকে পাবো? এই আই এর ভ্যালুটা কোথা থেকে পাবো? আই এর ভ্যালুটা আমরা এখান থেকে পাবো। আচ্ছা, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সে আমরা আই এর ভ্যালুটা পেয়ে গেলাম, বা আই কি হবে সেটা পেয়ে গেলাম। কিন্তু প্রবলেম হচ্ছে, আমরা যখন পাওয়ার বের করব, তখন কি করি বলেন তো? আমরা কি করি, কারেন্টটা আমার ভোল্টেজের কোন পোলারিটি দিয়ে যাচ্ছে সেটা আমরা চেক করি। কিন্তু এই এলিমেন্টটায় ভোল্টেজের কোনো সাইন দেওয়া নাই, ভোল্টেজের প্লাস মাইনাস কোনো কিছু দেওয়া নাই। তো P4 বের করার আগে আমাদেরকে যেটা করতে হবে, এই এলিমেন্টটার ভোল্টেজটা কত, প্লাস মাইনাস কোন দিকে, সেটা প্রথমে বের করতে হবে। এটার প্রবলেমটা কি বুঝছি আমরা? যে দেখেন, আমরা এইখানে যখন বের করতেছি, আমাদের কি লাগে? প্রথমে কারেন্টের ডিরেকশনটা লাগে। এখানে কারেন্টের ডিরেকশনটা এই এলিমেন্টের ক্ষেত্রে নিচের দিকে, আর এই এলিমেন্টের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। এখন আমাদের ভোল্টেজের একটা সাইন লাগে, যে প্লাস মাইনাস হবে নাকি মাইনাস প্লাস হবে। এখানে দেওয়া, এখানে দেওয়া, এখানেও দেওয়া, কিন্তু আনফরচুনেটলি এই এলিমেন্টের ক্ষেত্রে ভোল্টেজের প্লাস মাইনাসটা দেওয়া নাই। প্লাস মাইনাস দেওয়া না থাকলে আমরা কিভাবে বের করব যে কারেন্টটা পজিটিভ দিয়ে ঢুকতেছে নাকি নেগেটিভ দিয়ে ঢুকতেছে? তো আমার সবার প্রথমে কাজ হবে এই এলিমেন্টটার যে ভোল্টেজ সেটার প্লাস মাইনাসটাকে অ্যাসাইন করা। তো এইটার জন্য আমাদের একটা কনসেপ্ট দেখতে হবে, যেটা হয়তো আমরা অলরেডি জানি, বাট চ্যাপ্টার 1-এ আমাদের এই কনসেপ্টটা প্রথম আসতেছে। ম্যাম, হ্যাঁ, বলেন। 6 অ্যাম্পিয়ারটা কেন হলো না? আচ্ছা, 6 অ্যাম্পিয়ারটা কেন হলো না? দেখেন, 6 অ্যাম্পিয়ারটা তো এই এলিমেন্টটা দিয়ে যাচ্ছে, এই এলিমেন্টটা দিয়ে তো যাচ্ছে না।
আচ্ছা, এখানে আমি এই ছবিটা একটু দেখি। এখানে আমার ৩ টা এলিমেন্ট আছে। একটা হচ্ছে এখানে একটা এলিমেন্ট, একটা এখানে আর একটা এখানে। এখানে ৩ টা এলিমেন্ট আছে। ৩ টা এলিমেন্টের মধ্যে রিলেশন হচ্ছে এই এলিমেন্টটা, এই এলিমেন্টটা মানে এই এলিমেন্টটা, এই এলিমেন্টটা এবং এই এলিমেন্টটা, এই ৩ টার মধ্যে একটা রিলেশন আছে। সেটা হচ্ছে এই ৩ টা পরস্পরের সাথে প্যারালালে আছে। এই ৩ টা পরস্পরের সাথে প্যারালালে আছে। তো ৩ টা এলিমেন্ট আছে, এরা ৩ টা একে অপরের সাথে প্যারালালে আছে। প্রথম এলিমেন্টটার ভোল্টেজের ভ্যালু হচ্ছে 2 ভোল্ট। প্রথম এলিমেন্টটার ভোল্টেজের ভ্যালু হচ্ছে 2 ভোল্ট এবং এর ভোল্টেজের সাইনটা হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস। এখন আমাকে বলা হলো যে এই ইনফরমেশনটা কাজে লাগায় তুমি এখানে যে এলিমেন্টটা আছে সেটার ভোল্টেজের ভ্যালু V1 টা বের করো। ম্যাম ভোল্টেজ সমান হওয়ার কথা না, সমান্তরালে যেহেতু। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি। এখন হচ্ছে দেখেন আমার ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে এখানে, মানে একদম লেফটে যে এলিমেন্টটা আছে সেই ইনফরমেশনটা দেওয়া আছে, আমাকে একদম রাইটে ভোল্টেজের ইনফরমেশনটা বের করতে হবে। তো আমরা জানি এলিমেন্ট গুলা যদি একে অপরের সাথে প্যারালালে থাকে তাইলে একটা যে ভোল্টেজ হবে, মানে একটা যে ভোল্টেজের ভ্যালু পাই বাকিগুলারও সেম ভ্যালু হবে। যেমন এখানে যেহেতু 2 ভোল্ট, এখানেও ভোল্টেজের ভ্যালু 2 ভোল্ট হবে, এখানেও 2 ভোল্ট হবে। যেহেতু সাইন উপরে প্লাস নিচে মাইনাস, এই জন্য এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। এটার ক্ষেত্রেও এখানে ভোল্টেজের পোলারিটিটা প্লাস হবে, এখানে মাইনাস হবে। তো আমরা কি দেখলাম, এলিমেন্ট গুলো যদি প্যারালালে থাকে তাহলে আমরা যদি একটার ভোল্টেজের ইনফরমেশন জানতে পারি আমি বাকি সবগুলারও জানতে পারবো যখন এলিমেন্ট গুলা প্যারালালে থাকবে। এখন এই জিনিসটাকে কাজে লাগাবো আমরা এই পোর্শনটুকু। ভালো করে খেয়াল করে দেখেন, এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা, এরা দুইজন একে অপরের সাথে প্যারালালে আছে। এখন দেখেন এটার ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে 8 ভোল্ট, তাহলে এটার ভোল্টেজের ভ্যালুটা কত হবে? 8 ভোল্ট। 8 ভোল্ট। আচ্ছা, সাইনটা দেখেন উপরে প্লাস নিচে মাইনাস, এটার ক্ষেত্রে কি হবে? উপরে প্লাস হবে, নিচে মাইনাস হবে। এখন আমরা P4 বের করতে পারবো। তো এখন আমরা দেখি, এখন বলেন যে P4 টা কি হতে পারে? অ্যাবজর্বিং পাওয়ার হতে পারে নাকি সাপ্লাইং পাওয়ার? কি মনে হচ্ছে? সাপ্লাইং ম্যাম। হ্যাঁ, কেন সাপ্লাইং হবে? ম্যাম অ্যারো তো হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে আছে। এক্স্যাক্টলি, এটা হবে হচ্ছে সাপ্লাইং পাওয়ার। কেন সাপ্লাইং পাওয়ার হচ্ছে? অ্যারোটা দেখেন, অ্যারোটা কি হচ্ছে, নেগেটিভ দিয়ে প্রথমে ঢুকতেছে আর পজিটিভ দিয়ে বের হচ্ছে। এই জন্য P4 টা হবে হচ্ছে সাপ্লাইং পাওয়ার। minus 160. আচ্ছা, P1 পাইছিলাম হচ্ছে -100, P2 টা পাইছিলাম হচ্ছে +68, আর P3 টা পাইছিলাম হচ্ছে +48 ওয়াট।
আর P4টা আমরা দেখলাম এটা হবে হচ্ছে সাপ্লাইং পাওয়ার। সাপ্লাইং পাওয়ার হওয়ার কারণ হচ্ছে আমাদের কারেন্টটা ভোল্টেজ সোর্সে নেগেটিভ দিয়ে এন্টার করতেছে, এই কারণে আমরা সাপ্লাইং পাওয়ার লিখতেছি। সাপ্লাইং পাওয়ারের ক্ষেত্রে আমার সাইনটা হবে নেগেটিভ। এখানে আসবে কারেন্ট ইনটু ভোল্টেজ। আচ্ছা, ভোল্টেজের ভ্যালুটা কত? ভোল্টেজের ভ্যালুটা আমরা এখান থেকে পাই হচ্ছে 8 ভোল্ট। 8 ভোল্ট বসাই দিলাম। আচ্ছা, কারেন্টের ভ্যালুটা কত হবে? এই জিনিসটা আমরা এক্সামে 90% মানুষ ভুল করি। আমরা যখন কারেন্টের ভ্যালুটা বসাবো, এখানে দেখেন কারেন্টের ভ্যালুটা কত? 0.2 I। অনেকে যেটা করেন এই আইটাকে বাদ দিয়ে দেন। আইটাকে বাদ দিলে কিন্তু হবে না, কারণ হচ্ছে এটা ডিপেন্ডেন্ট সোর্স। তো ডিপেন্ডেন্ট সোর্সে আমার ভ্যালুটা যখন দেওয়া থাকবে তার সাথে একটা ভেরিয়েবল থাকবে। তো এখানে কারেন্টের ভ্যালুটা হচ্ছে 0.2 I, নট 0.2। এই জিনিসটা সবাই ভুল করেন, এটা মাথায় রাখবে যে ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমার নিউমেরিক্যাল ভ্যালুর সাথে একটা ভেরিয়েবল থাকবে। তো এখানে কারেন্টের ভ্যালুটা হচ্ছে 0.2 I। 0. আচ্ছা, লাস্টে আমরা কত দূর দেখছিলাম? লাস্টে আমরা দেখছিলাম হচ্ছে আমরা কিভাবে P4টা বের করতে পারি। তো P4 বের করার সময় মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুটা কিভাবে বসাবো।
এখানে দেখেন ডিপেন্ডেন্ট সোর্সের, যেহেতু এটা কারেন্ট সোর্স, তো কারেন্টের ভ্যালুটা হচ্ছে 0.2 আই। এখানে অনেকে যেটা ভুল করি সেটা হচ্ছে আইটাকে বাদ দিয়ে দেই। আইটাকে কিন্তু বাদ দিলে হবে না, আইটাকে কি করতে হবে, আইটা সহ আমার যে ভ্যালুগুলো আছে সবগুলা নিতে হবে। তো আমি কারেন্টের ভ্যালুটা বসায় দিলাম, ভোল্টেজের ভ্যালুটা বসায় দিলাম। এখানে দেখেন আমরা আই এর বদলে বসাতে পারি হচ্ছে 5 অ্যাম্পিয়ার, যেহেতু আই ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে, আমরা বসায় দিলাম। দিলে আমার পাওয়ারের ভ্যালুটা আসে হচ্ছে -8 ওয়াট। এখন আমার ম্যাথটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি। এই ইকুয়েশনটা কি, এখানে হচ্ছে আমার যতগুলা সাপ্লাইং পাওয়ার আছে তাদের সাম করব, করে সামনে একটা মাইনাস থাকবে, আর এখানে যতগুলা অ্যাবজর্বিং পাওয়ার আছে তাদেরকে সাম করব, সামনের সাইনটা থাকবে পজিটিভ। আচ্ছা, এখানে সাপ্লাইং পাওয়ার কত কত, -100, এটা একটা, আর হচ্ছে এটা একটা, -8 ইকুয়ালস টু প্লাস অ্যাবজর্বিং পাওয়ার কোনটা কোনটা, 60 আর 40। তো লেফট হ্যান্ড সাইডে আসে হচ্ছে আমার 108, আর রাইট হ্যান্ড সাইডেও আসে আমার 108। তো এই থেকে আমরা বুঝতে পারলাম যেহেতু দুই সাইডই আমার সমান ভ্যালু আসতেছে, তার মানে আমি এখানে যে ম্যাথটা করছি আমার ম্যাথটা ঠিক আছে। তো এক্সামে যখন করবেন তখন এই পোর্শনটুকু হচ্ছে অপশনাল, এটা করার দরকার নেই, কিন্তু আপনারা আপনাদের সুবিধার জন্য এই পোর্শনটুকু করতে পারেন। আচ্ছা, এক্সাম্পল 1.7 এ কারো কোনো কোশ্চেন আছে? এক্সাম্পল 1.7। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, তো আমার ইন্টারনেট কানেকশন চলে ম্যাম গেছিল। শোনা যাচ্ছে তো আপনার আমার কথা। কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এক্সাম্পল ম্যাম কোন 1.7 এ কারো কোনো পার্টটা কোশ্চেন আছে? ম্যাম হ্যাঁ, কোন পার্টটার কথা বলেন। বললেন যে না করলেও হবে? আচ্ছা, এখানে দেখেন আমরা লাস্টে যে ভেরিফাই করি যে আমাদের ম্যাথটা ঠিক হয়েছে কিনা, এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু না করলেও হবে। এই পার্ট। আচ্ছা, এক্সাম্পল 1.7 এর সিমিলার একটা ম্যাথ আছে, প্র্যাকটিস প্রবলেম 1.7। একদম নিচে আপনারা পাবেন পেজ নাম্বার 17 এ প্র্যাকটিস প্রবলেম 1.7। তো এখানে মেইন যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে এই পোর্শনটুকুতে। এই পোর্শনটুকু দেখেন, এই পোর্শনটুকু কি, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যেহেতু, তার মানে ভোল্টেজের ভ্যালু কত এখানে, 0.6 আই। অনেকে যেটা করেন, আমি এই পোর্শনটুকুর কথা বলতেছি, P3 এর কথা বলতেছি। P3 আমরা বের করব। তো প্রথমে আমাদের বের করতে হবে এটা সাপ্লাইং পাওয়ার নাকি অ্যাবজর্বিং পাওয়ার। দেখেন কারেন্টটা কি হচ্ছে, আমার ভোল্টেজ সোর্সের পজিটিভ দিক দিয়ে যেহেতু এন্টার করতেছে, এই জন্য এটা হচ্ছে অ্যাবজর্বিং পাওয়ার হবে। ইকুয়ালস টু, যেহেতু অ্যাবজর্বিং পাওয়ার এখানে প্লাস সাইন হবে। আমাদের কি করতে হবে, এখানে কারেন্ট নিতে হবে ইনটু এখানে ভোল্টেজের ভ্যালুটা নিতে হবে। এখন সবাই ভালো করে খেয়াল করেন, এটা কি, এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্স মানে হচ্ছে আমি ভিটা জানি, এখানে ভি এর ভ্যালু কত, 0.6 আই। তো আমি ভি এর জায়গায় বসায় দিব 0.6 আই। আর কারেন্টের ভ্যালুটা কত, কারেন্টের ভ্যালুটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তারপরে কি করব, তারপর এখানে 0.6 ইন্টু আই এর ভ্যালুটা কত, এখানে দেখেন আই এর ভ্যালুটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এখানে গুণ করব 5 ইন্টু
তো এইভাবে আমরা P3টা পাবো। তো প্র্যাকটিস প্রবলেম 1.7টা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট 1 এর প্রথম অ্যাসাইনমেন্টটা। আমরা আগের দিনই বলছিলাম আমাদের এই কোর্সে দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে, একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে মিডের জন্য, আরেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে ফাইনালের জন্য। তো আপনাদের অ্যাসাইনমেন্টটা কিরকম ভাবে হবে, আমি প্রতি ক্লাসেই আপনাদেরকে একটা বা দুইটা প্রবলেম সলভ করতে দিব অ্যাসাইনমেন্ট হিসেবে। তো আপনারা ম্যাথগুলা করতে থাকবেন, ফাইনালি আমি একটা ডেট বলে দিব, ওই ডেটে আমি যতগুলা ম্যাথ আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিছিলাম সবগুলা একবারে করে আমাকে সাবমিট করতে হবে। তো আপনাদের অ্যাসাইনমেন্ট 1 এর প্রথম কোশ্চেনটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 1.7। তো কোশ্চেন গুলা আমি আপনারা যেখান থেকে হচ্ছে ক্লাসগুলা পান, মানে অনলাইন ক্লাসগুলা পান, সেইখানে আমি কোশ্চেনটা দিয়ে দিব। মানে আপনাদের কোন কোন কোশ্চেন গুলা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে ওইগুলা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনাদের হচ্ছে এই ফাইলটা পাবেন হচ্ছে যেখান থেকে আপনারা অনলাইন ক্লাসগুলো পান, সেখানে অ্যাসাইনমেন্ট কোশ্চেনে আপনারা প্রত্যেক চ্যাপ্টার থেকে কি কি ম্যাথ দেওয়া হয়েছে সেখানে এখানে পেয়ে যাবেন। তো আমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 1.7। আচ্ছা, প্র্যাকটিস প্রবলেম 1.7 এটা হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট। সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে এক্সারসাইজ 1.18 এর বিটা, এক্সারসাইজ 1.18 এর বি। এটা হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট। তো এইগুলা হচ্ছে আপনারা পারবেন, মানে সবগুলাই একই ম্যাথ, আপনাদের হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সটা খালি চেঞ্জ করা। আচ্ছা, এখানে একটা ব্যাপার সবাই খেয়াল করেন, এখানে একটা ম্যাথ আছে 1.20, এখানে একটা ম্যাথ আছে 1.20। এই ম্যাথটা আপনাদের সিলেবাসে থাকবে, বা এই ম্যাথটা যখন করবেন, মানে এই ম্যাথটা করার জন্য আপনাদের চ্যাপ্টার 2 এর একটা কনসেপ্ট লাগবে, চ্যাপ্টার 2 এর একটা কনসেপ্ট এই ম্যাথটা করতে লাগবে। তো আমরা চ্যাপ্টার 2 করার পর এই ম্যাথটা আমরা সবাই করতে পারবো। আবার একটু বলি, এক্সারসাইজ 1.20 এই ম্যাথটা আমাদের যখন আমরা করব তখন আমাদের
চ্যাপ্টার 2 এর একটা কনসেপ্ট লাগবে। তো আমরা চ্যাপ্টার 2 করার পর যদি ম্যাথটা করি তাইলে আমরা ম্যাথটা হচ্ছে ঠিকঠাক মতো করতে পারবো। তো এক্সারসাইজ 1.20টা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আর এখন আপনারা সবাই এক্সারসাইজ 1.19টা করেন। আপনাদের হচ্ছে 3 মিনিট টাইম, 5 মিনিট টাইম। এই 5 মিনিটের ভিতরে আপনারা ম্যাথটা করবেন। আমি র্যান্ডমলি যে কোনো একজনকে জিজ্ঞেস করতে পারি, সবাই ট্রাই করেন। আর এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাইলে আপনারা সবাই এক্সারসাইজ 1.19 মানে এই ম্যাথটা সবাই একটু ট্রাই করেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আমার কথা যদি শোনা না যায় তাহলে প্লিজ আমাকে কাইন্ডলি জানাবেন। আচ্ছা, আমাদেরকে এটা এই সার্কিটে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আই এর ভ্যালুটাকে। মিস আমার হয়েছে। আচ্ছা, এখানে আমাদেরকে আই এর ভ্যালুটা বের করতে হবে।
আচ্ছা, এখানে আমরা দুইটা জিনিস বের করবো। এই সার্কিটটা থেকে আমরা দুইটা জিনিস বের করবো। একটা হচ্ছে আই এর ভ্যালুটা বের করব, আরেকটা হচ্ছে এখানে যে এলিমেন্ট গুলো আছে, সেগুলার পাওয়ারের ভ্যালুটাও বের করব। তো ধরে নেই এই এলিমেন্টটার পাওয়ারের ভ্যালু হচ্ছে P1, এই এলিমেন্টটার জন্য পাওয়ারের ভ্যালু হচ্ছে P2, এই এলিমেন্টটার জন্য পাওয়ারের ভ্যালু হচ্ছে P3, আর এটার জন্য হচ্ছে P4। তো আমাকে হচ্ছে এখানে আইটা বের করতে হবে, আর পাওয়ারের ভ্যালুটা বের করতে হবে। একটা জিনিস দেখেন সবাই, এখান দিয়ে আমার যে কারেন্টটা যাচ্ছে, আমি পাচ্ছি সেটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। মানে আমার 4 অ্যাম্পিয়ার কারেন্ট জেনারেট হচ্ছে, সেখান থেকে আমি 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। এই কারেন্টটা কি হবে? সাপ্লাই আমার সামনের দিকে সাপ্লাই হতে থাকে। আচ্ছা, যখন এই পয়েন্টে আসবে, কারেন্টের ধর্ম কি? কারেন্টের ধর্ম হচ্ছে, ধরেন সে যদি দুইটা রাস্তা পায় তাইলে সে ডিভাইড হয়ে যাবে, সে যদি তিনটা রাস্তা পায় তাইলে সে তিনটা রাস্তায় ডিভাইড হয়ে যাবে। এই পয়েন্টে যখন 4 অ্যাম্পিয়ার কারেন্টটা আসবে, তখন সে দেখবে তার সামনে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে। একটা রাস্তা নিচের দিকে চলে যাবে, আরেকটা রাস্তা রাইটের দিকে চলে যাবে। তো এই পয়েন্টে আসলে কারেন্ট কি হবে? দুই ভাগে ডিভাইড হয়ে যাবে। একটা পোর্শন কই যাবে? একটা পোর্শন যাবে নিচের দিকে। নিচের দিকে যে পোর্শনটা যাচ্ছে সেটার ভ্যালুটা কত? 1 অ্যাম্পিয়ার। আর রাইট দিকে যে কারেন্টের যে অংশটা যাচ্ছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট দিয়ে আই দিয়ে। তাইলে বলেন আই এর ভ্যালুটা কত হবে? 4 অ্যাম্পিয়ার কারেন্টটা আমার দুই ভাগে ভাগ হচ্ছে, একটা ভাগে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে আরেকটা ভাগে কত যাবে? 3 অ্যাম্পিয়ার। 4 মাইনাস 1 বা 3 অ্যাম্পিয়ার। তাইলে আমরা আই এর ভ্যালুটা বের করে ফেললাম। আমার আই এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। আই এর ভ্যালুটা 3 অ্যাম্পিয়ার। এরপর আমাদের P1, P2, P3, P4 বের করতে হবে। তো প্রথমে যদি P1টা বের করতে চাই, আই এর ভ্যালু 3 অ্যাম্পিয়ার। প্রথমে P1টা বের করব, যে P1টা অ্যাবজর্বিং পাওয়ার অর সাপ্লাই পাওয়ার। বলেন P1টা কি হবে? P1টা হবে হচ্ছে সাপ্লাই পাওয়ার। সাপ্লাইং পাওয়ার হলে আমার সামনে আসবে মাইনাস, আর এখানে আসবে কারেন্ট ইনটু ভোল্টেজ। এখানে কারেন্টের ভ্যালুটা কত? 4 অ্যাম্পিয়ার। ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে 9 ভোল্ট। তো দুইটা গুণ করলে হয় হচ্ছে -36 ওয়াট। আচ্ছা, P2টা কত হবে? P2টা কি হবে? সাপ্লাইং পাওয়ার আর অ্যাবজর্বিং পাওয়ার? অ্যাবজর্বিং পাওয়ার। অ্যাবজর্বিং পাওয়ার হলে সাইনটা হবে পজিটিভ, ভ্যালুটা হচ্ছে কারেন্ট ইনটু ভোল্টেজ। 1 ইনটু 9 তার মানে হচ্ছে 9 ওয়াট। P3টা অ্যাবজর্বিং পাওয়ার। P3টা অ্যাবজর্বিং পাওয়ার, ভ্যালুটা কত আসবে? প্লাস 9। প্লাস 9 কেন আসবে? এখানে দেখেন, এখানে 3 আর আই এর ভ্যালুটা আমি একটু আগে পেলাম হচ্ছে 3। তো তিনটা গুণ করলে আসে হচ্ছে 9 ওয়াট।
P4টা কি কত হবে? Absorbing power. absorbing অ্যাবসর্বিং পাওয়ার ভ্যালুটা আসবে হচ্ছে 6 ইনটু আচ্ছা, এখন যদি আপনারা ভেরিফাই করতে চান যে আপনার ম্যাথটা ঠিক আছে কিনা, ঠিক লেফট আছে, হ্যান্ড বোঝা সাইডে যাচ্ছে। মাইনাস দিয়ে -36 আর রাইটে আসবে হচ্ছে প্লাস, এই তিনটা গুণ দিবেন 9 18 36। তো এখান থেকে বোঝা গেল যে আমাদের ম্যাথটা হচ্ছে ঠিক আছে। তো এটাই ছিল মেইনলি আমাদের পাওয়ার রিলেটেড ম্যাথ। পাওয়ার রিলেটেড ম্যাথের এক্সারসাইজ 1.20টা, এটা হচ্ছে আপনাদের এটা করার জন্য কেভিএল লাগবে। কেভিএল দিয়ে আসলে ভি নটটা বের করতে হবে। এই ম্যাথটা করার জন্য আগে চ্যাপ্টার 2 আপনারা শেষ করবেন। চ্যাপ্টার 2 শেষ করার পর এই ম্যাথটা ঠিকঠাক মতো করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমি প্রথম দিকে একটা জিনিস দেখাইছি যে 4 অ্যাম্পিয়ার কারেন্ট, 1 অ্যাম্পিয়ার এবং 3 অ্যাম্পিয়ার এই দুইটা ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে। এই যে এইখানে যে দেখালাম, তো এই যে ডিভিশন হয়ে যাচ্ছে আমার কারেন্টটা, তো এই কনসেপ্টটা আমরা কেসিএল বা কারেন্ট ডিভাইডার রুলে অ্যাপ্লাই করব। যে এই ডিভিশনের কাজটা, এটা হচ্ছে আমরা কারেন্ট ডিভাইডার রুল, যেটা আমরা চ্যাপ্টার 2তে পড়বো, তখন আমরা এই পার্টটুকু অ্যাপ্লাই করব। হ্যাঁ বলেন। ম্যাম এখানে তো দুইটা ভাগে ভাগ হয়েছে, তিনটা ভাগে ভাগ হতে পারে তখন কিভাবে তখন কিভাবে হতো? আচ্ছা, এইটা আসলে চ্যাপ্টার 2 এর ম্যাথ। তো চ্যাপ্টার 2 এ আপনারা এটা নিয়ে আরো ডিটেলস এ ম্যাথ দেখবেন। ধরেন আপনার হচ্ছে এখান দিয়ে আসতেছে 4 অ্যাম্পিয়ার, এটা বুঝার ওয়ে আছে, মানে এটা আসলে এখানে তো ডিরেক্টলি দেওয়া আছে, বাট এটা আসলে আপনার রেজিস্টরের উপরও ডিপেন্ড করে। ধরেন এটা একটা ভাগ, এটা একটা, ধরেন এখানে একটা এলিমেন্ট, এখানে আরেকটা এলিমেন্ট আছে। তো এখান দিয়ে কারেন্টটা যাচ্ছে আই, এই পয়েন্টে যখন আসবো তখন এই আই কারেন্টটা তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। এখানে ধরেন আসলো I1, এখানে আসলো I2। কেন তিনটা ভাগে ভাগ হবে তার রিজনটা হচ্ছে এই পয়েন্টে আসার পর কারেন্ট সামনে যাওয়ার জন্য তিনটা রাস্তা পাবে, তাই আইটা ডিভাইড হবে তিনটা ভাগে। সামনে গেলে সে তিনটা রাস্তা দেখবে, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা আরেকটা রাস্তা। তো আইটা তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। এখন আই এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো সেটা আমাদের ডিপেন্ড করবে হচ্ছে রেজিস্টরের উপর। তো এটা নিয়ে আমরা ডিটেলসে আরো ম্যাথ দেখবো। তো তখন আসলে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হবে যে আই এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো। তো মেইনলি যেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এই পয়েন্টে আসলে, এই পয়েন্টের পরে আমি যতগুলা পাথ পাবো, কারেন্ট ততগুলা পাথে ভাগ হয়ে যাবে। যেমন এই ম্যাথটার ক্ষেত্রে এই পয়েন্টে আসার পর দুইটা পাথ পাই, একটা হচ্ছে এদিকে যাবে, একটা নিচের দিকে যাবে, একটা রাইট সাইডে যাবে, মানে দুইটা পাথ পাচ্ছি। তো আমার কারেন্টটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। আমি যদি তিনটা রাস্তা পেতাম তাহলে কারেন্টটা তিনটা রাস্তায় ভাগ হয়ে যেত। তো এটা হচ্ছে আসলে কেসিএল এর ম্যাথ, কারেন্ট ডিভাইডার রুল। তো এটা নিয়ে ডিটেলস ম্যাথ আরো চ্যাপ্টার 2 তে আছে। তো চ্যাপ্টার 2 যখন দেখবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে।
আচ্ছা, আমাদের চ্যাপ্টার 1 শেষ, কিন্তু চ্যাপ্টার 1 এ দুইটা ম্যাথ আমাদের বাকি আছে। এটা হচ্ছে চার্জ এবং কারেন্ট রিলেটেড। তো এটা আগের দিনই বলা হয়েছিল যে আমরা এই দুইটা রুলের ম্যাথ সলভ করব, চার্জ এবং কারেন্ট রিলেটেড। তো এই দুইটা ম্যাথের জন্য আমরা এক্সাম্পল 1.2 এবং এক্সাম্পল 1.3টা দেখবো। তো চ্যাপ্টার 1 এ আমাদের এই দুইটা ম্যাথ বাকি আছে। তো আমরা প্রথমে চ্যাপ্টার 2টা শেষ করব, দেন আমরা চ্যাপ্টার 1 এর এই দুইটা ম্যাথে ব্যাক করব। আমাদের সিটি 1 এর সিলেবাসে কিন্তু এই দুইটা ম্যাথ থাকবে, কিন্তু আমরা আগে চ্যাপ্টার 2টা দেখব, দেন আমরা চ্যাপ্টার 1 এর এই দুইটা ম্যাথে ব্যাক করব। তো এখন আমরা চ্যাপ্টার 2 এ চলে যাচ্ছি। চ্যাপ্টার 1 এ আমাদের এই দুইটা ম্যাথ বাকি আছে, কিন্তু আমাদের যে সিটি 1 এর সিলেবাস সেখানে কিন্তু এই দুইটা ম্যাথ থাকবে। আচ্ছা, চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের খুবই যেটাকে বলা হয় হচ্ছে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ আমাদের সার্কিটের যাবতীয় বেসিক গুলা আসলে আমরা চ্যাপ্টার 2 থেকে স্টার্ট করব। তো চ্যাপ্টার 2 যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি, তাইলে সামনের দিকে আমরা যে টপিক গুলা দেখবো ওইগুলা বুঝা খুবই ইজি হবে। তো চ্যাপ্টার 2 এ আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে, ধরেন আমাদের একটা ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া আছে, সেই ইলেকট্রিক্যাল সার্কিট থেকে আমরা কিভাবে নোড গুলাকে আইডেন্টিফাই করব, ব্রাঞ্চ গুলাকে আইডেন্টিফাই করব এবং লুপ গুলাকে আইডেন্টিফাই করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সার্কিট থেকে এই তিনটা জিনিসকে আইডেন্টিফাই করা। তো আমরা চ্যাপ্টার 2 স্টার্ট করতেছি। চ্যাপ্টার 2 এর প্রথম যে আমাদের কাজটা সেটা হচ্ছে একটা সার্কিট থেকে আমাদেরকে নোড, ব্রাঞ্চ এবং লুপ আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, চ্যাপ্টার 2 এর প্রথম কাজ হচ্ছে একটা সার্কিট থেকে নোড, ব্রাঞ্চ এবং লুপ এই তিনটা জিনিসকে আইডেন্টিফাই করা। তো প্রথমে দেখব যে আমরা ব্রাঞ্চ কাকে বলে। ব্রাঞ্চ হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে যতগুলা এলিমেন্ট থাকবে, আমি বলবো যে আমার ওই সার্কিটে ততগুলা ব্রাঞ্চ আছে।
যেমন আমরা যদি লেফটের সার্কিটটা খেয়াল করি, মানে রাইটের দিকে যে সার্কিটটা আছে সেটা খেয়াল করি, এখানে কতগুলো এলিমেন্ট আছে? এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। তো এখানে যেহেতু 5টা এলিমেন্ট আছে, তাইলে আমরা বলতে পারি এখানে কয়টা ব্রাঞ্চ আছে? এখানে ব্রাঞ্চ আছে 5টা। আমার যতগুলো এলিমেন্ট থাকবে আমার সার্কিটে ততগুলো ব্রাঞ্চ থাকবে। আচ্ছা, সেকেন্ড জিনিসটা কি? সেকেন্ড জিনিসটা হচ্ছে লুপ। লুপটা কি? লুপ হচ্ছে ক্লোজড পাথ ইন আ সার্কিট। তো এখানে কয়টা ক্লোজড পাথ আছে? এটা একটা ক্লোজড পাথ, এটা একটা ক্লোজড পাথ, এটা একটা ক্লোজড পাথ। আবার এই দুইটা ক্লোজড পাথ মিলায় আমার একটা ক্লোজড পাথ হতে পারে, এই দুইটা ক্লোজড পাথ মিলে আমার আরেকটা ক্লোজড পাথ হতে পারে। আবার যেটা হতে পারে, এই 3টা ক্লোজড পাথ মিলায় আমার আরেকটা ক্লোজড পাথ হতে পারে। তাহলে এখানে টোটাল আমার কয়টা লুপ আছে? এখানে 3টা, এই দুইটা মিলায় একটা, পরের দুইটা মিলায় আরেকটা, তার মানে কয়টা? 5টা, আর 3টা মিলায় আমার একটা ক্লোজড পাথ। মানে এই টোটালটা মিলায় আমার একটা ক্লোজড পাথ। তো এখানে কয়টা লুপ আছে? এখানে টোটাল 6টা লুপ আছে। টোটাল লুপ আছে 6টা। আচ্ছা, মেইন আমার সার্কিটে মেইন হচ্ছে নোডটা, মানে আমি যদি নোড আইডেন্টিফাই করতে পারি ঠিকঠাক মতো, তাইলে আসলে আমার সার্কিটের যতগুলা প্রবলেম আছে সেটা সলভ করতে খুব ইজিলি সলভ করা যায়। থার্ড নাম্বারে আমরা যেটা বের করব সেটা হচ্ছে নোড। নোডটা কি? নোড হচ্ছে দ্য পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু অর মোর ব্রাঞ্চেস। The point of connection between two or more branches. আচ্ছা, এই সার্কিটটা দেখি। আচ্ছা, নোডটা হচ্ছে পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু অর মোর ব্রাঞ্চেস, মানে হচ্ছে দুই বা ততোধিক ব্রাঞ্চের মধ্যে যে আমার পয়েন্ট অফ কানেকশনটা থাকে সেটাকে আমরা বলতেছি নোড। এখন সার্কিটে নোডটাকে আইডেন্টিফাই করার জন্য একটা শর্টকাট প্রসিডিওর আছে, তো আমরা সেই প্রসিডিওরটা দেখব। তো নোডটা কি? নোড হচ্ছে পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু অর মোর ব্রাঞ্চেস। যেমন 10 ভোল্ট এই ব্রাঞ্চ এবং 5 ওহম এই ব্রাঞ্চের পয়েন্ট অফ কানেকশন কোনটা, মানে কোন পয়েন্টে তারা ম্যাচ করে, এটা হচ্ছে এই পয়েন্টটা। তো আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নোড। আবার খেয়াল করে দেখেন, 5 ওহম এই ব্রাঞ্চ এবং 2 ওহম এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের পয়েন্ট অফ কানেকশন কোনটা? এই পয়েন্টটা। তো আমরা কি বলতে পারি? এইটা হচ্ছে আমার আরেকটা নোড। তো এভাবে আমরা নোডটা বের করতে পারি, কিন্তু এভাবে বের করার প্রসিডিওরটা হচ্ছে একটু লেন্দি এবং এখানে ভুল হতে পারে। তো একটা সার্কিটে কয়টা নোড আছে সেটা বের করার একটা শর্টকাট প্রসিডিওর আছে, তো আমরা সেই প্রসিডিওর অনুযায়ী আগাবো। তো নোডটা হচ্ছে দুইটা এলিমেন্টের মধ্যে যে আমার কানেকশন পয়েন্টটা থাকে সেটা, তো সেটা বের করার জন্য একটা শর্টকাট প্রসিডিওর আছে। সেটা হচ্ছে, আমি এখান থেকে স্টার্ট করলাম, সবাই একটু ভালো করে খেয়াল করেন, এখান থেকে স্টার্ট করলাম, এই পয়েন্টের আমি নাম দিলাম এ। আচ্ছা,
এ থেকে আমি সামনে আগালাম, এ থেকে আমি ধরেন এই দিকে গেলাম, এইদিকে যাচ্ছি, আমি কি দেখলাম 5 ওহম একটা রেজিস্টর দেখলাম। আচ্ছা, কোনো একটা পয়েন্ট থেকে আমি যদি সামনে আগাই এবং আমি যদি একটা এলিমেন্ট পাই, তাইলে এর পরবর্তীতে আমি যে পয়েন্টটা পাবো সেটা আর এ থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে অন্য যে কোনো একটা পয়েন্ট। তো আমি এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে বি। আচ্ছা, এখন বি ধরে আমি সামনে আগাবো। বি ধরে যখন সামনে আগাবো, দেখেন এর মধ্যেখানে আমি কোনো এলিমেন্ট পাচ্ছি না। তো এই পয়েন্টটা যদি বি হয়, এটাও কি হবে, এটাও বি হবে। আবার এই বি থেকে আমি যদি সামনে যাই, এদের মধ্যেখানে আমি কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট পাই না। তো ইলেকট্রিক্যাল এলিমেন্ট যদি না পাই, তাইলে আমি বি থেকে স্টার্ট করছিলাম, এন্ডও করলাম বিতে। তো আমার গোলটা কি, আমার গোল হচ্ছে একটা সার্কিটের ভিতরে কতগুলা নোড আছে সেটা হচ্ছে আইডেন্টিফাই করা। তো আইডেন্টিফাই করার আমাদের একটা প্রসিডিওর আছে, আমরা সেই প্রসিডিওরটা দেখতেছি। তো প্রসিডিওরটা কি, আমরা আমার সার্কিটে একটা পয়েন্ট থেকে স্টার্ট করব, যদি আমি মাঝখানে একটা এলিমেন্ট পাই তাহলে নেক্সট পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, আর যদি এলিমেন্ট না পাই তাইলে নেক্সট পয়েন্টটা চেঞ্জ হবে না। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে আমি বি থেকে নিচের দিকে যাব, আমার এই পয়েন্টটা কি বি থাকবে নাকি চেঞ্জ হয়ে অন্য কোনো পয়েন্ট হবে, বলেন তো? চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই চেঞ্জ হবে, কারণ কি আমি মধ্যখানে একটা এলিমেন্ট পাচ্ছি। তো এটা হচ্ছে সি। এটা যদি সি হয়, আমি যদি এখান থেকে লেফটে যেতে থাকি, এটাও আমার হবে সি, এটাও হবে সি, এটাও হবে। আচ্ছা, আমাদের গোল হচ্ছে একটা সার্কিটে যতগুলা নোড আছে সেটাকে আইডেন্টিফাই করা। আমার সার্কিটে যতগুলা পয়েন্ট আছে তাদেরকে আমি নাম দিয়ে দিলাম। এখন বলেন, আমরা এই সার্কিটে কতগুলা ইউনিক লেটার অ্যাসাইন করছি, কতগুলা ইউনিক লেটার অ্যাসাইন করছি, এ অ্যাসাইন করছি, বি অ্যাসাইন করছি, আর সি। আমরা এই সার্কিটটায় 3টা ইউনিক লেটার অ্যাসাইন করছি না? তার মানে এই সার্কিটে আমার নোডের সংখ্যা হচ্ছে, এই সার্কিটে আমার নোডের সংখ্যা হচ্ছে 3। আচ্ছা, নোড জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখন সার্কিটের ম্যাথ সলভ করবেন তখন আমি প্রায় বলবো যে এখানে কয়টা নোড আছে সেটা বের করো। তো দেখেন যে নোড জিনিসটা কিভাবে বের করতে হয় সেটা বুঝছেন কিনা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না ম্যাম। আমাদের প্রায় এমন হতে পারে যে আমাদের সার্কিটটাকে রিড্র করার লাগতে পারে। রিড্র করা মানে কি, ধরেন একটা জিনিসকে আমি অন্যভাবে রিপ্রেজেন্ট করব, দুইটা সেমই থাকবে, খালি রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট হবে। তো এই সার্কিটটা দেখেন, এই সার্কিটটাকে যদি আমি রিড্র করি, দেখেন এ থেকে স্টার্ট করলাম, তারপরে 5 আসলো, 5 এর পর কত আসলো, বি নোডটা আসলো। এখন দেখেন এটা বি, এটা বি, এটা বি, 3টা বি যদি হয়, মানে 3টা নোডই যদি বি হয়, আমার কি 3বার আঁকার দরকার আছে? আমরা চাইলে একবারই আঁকতে পারি, এই জন্য আমি 3টার বদলে একবার আঁকলাম। আচ্ছা, এরপর দেখেন বি এর সাথে আছে কত 2, এই জন্য 2 দিলাম। বি এর সাথে আছে কত 3 দিলাম। বি এর সাথে আছে কত 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার দিয়ে দিলাম। আমাদের উপরের নোটগুলার কাজ শেষ। এখন নিচে দেখেন, এর নিচে আমার নোটটা কত সি, এটার নিচেও নোট সি, সবগুলার নিচে সি। এই জন্য আমি এই 4টা সি না লিখে, মানে 4বার না লিখে আমি একবার লিখে ফেলবো। তো অনেক সময় দেখা যাবে আমাদের ম্যাথ সলভিং এর সুবিধা, ম্যাথ সলভ করার সুবিধার জন্য
আমরা একটা সার্কিটকে রিড্র করতে পারি। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে একটা সার্কিট দেওয়া আছে, এখানে একটা সার্কিট দেওয়া আছে। আপনাদেরকে বের করতে হবে এখানে কয়টা ব্রাঞ্চ আছে, কয়টা লুপ আছে, আর কয়টা নোড আছে। সবাই একটু ট্রাই করেন তো এই সার্কিটটা। প্রথমে বলেন এখানে কয়টা ব্রাঞ্চ আছে? চারটা। আচ্ছা, এখানে 4টা ব্রাঞ্চ আছে। কয়টা লুপ আছে? ম্যাম 3টা। এখানে লুপ আছে 3টা। কয়টা নোড আছে? ম্যাম 3টা। আচ্ছা, কিভাবে বুঝবো 3টা? আমরা ধরেন এখানে এই পয়েন্টটায় আমি একটা লেটার অ্যাসাইন করলাম এ থেকে আমি রাইটে যেতে থাকবো। এ থেকে রাইটে গিয়ে আমি যখন এই পয়েন্টে আসবো, তখন এই পয়েন্টে আমার অবশ্যই এ থাকবে না। কেন? কারণ মধ্যখানে আমি একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট পাই। তো এটা হয়ে যাবে বি। এটা যদি বি হয়, আমি বি ধরে আবার রাইটে যেতে থাকবো। যেহেতু মধ্যখানে আমি কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট পাই না, তো এটা বি হলে এটাও বি আসবে। এখন আমরা এখান থেকে নিচের দিকে যাব। তো নিচের দিকে আমি এই পয়েন্টটা পাই। এই পয়েন্টটা অবশ্যই বি থাকবে না। কেন? কারণ মধ্যখানে আমি একটি ইলেকট্রিক্যাল এলিমেন্ট পাই। তো এটা হয়ে যাবে হচ্ছে সি। এটা যদি সি হয়, এটাও হবে সি, এটাও হবে সি। তার মানে আমি সার্কিটে কয়টা ইউনিক লেটার অ্যাসাইন করলাম? 3টা, এ বি সি। তার মানে আমার এই সার্কিটে নাম্বার অফ নোডের সংখ্যা হবে। আচ্ছা, এই সার্কিটটাকে আমরা রিড্র করে আঁকতে পারি। কিরকম হবে সেটা? রিড্র মানে কি? জিনিসটা সেম থাকবে, খালি আমার রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট হবে। এ থেকে স্টার্ট করলাম। এ আর বি এর মাঝখানে কত আছে? এ আর বি এর মাঝখানে আছে হচ্ছে 5। এটা একটু সবাই খেয়াল করেন, এই জিনিসটা আমাদের চ্যাপ্টার 2 এই লাগবে, রিড্র করার ব্যাপারটা। আচ্ছা দেখেন, বি এর সাথে বি এবং সি এর মাঝখানে কত আছে? 6 আছে। এটা বি, এটা বি, এটা সি, এদের মাঝখানে আছে হচ্ছে 6। আবার দেখেন বি এবং সি এর মাঝখানে কত আছে? 2 অ্যাম্পিয়ার আছে। তো এটা বি, এটা সি, এদের মাঝখানে আছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আমার এটাকে সার্কিটে আঁকা শেষ, এটাকে সার্কিটে আঁকা শেষ, এটাকে সার্কিটে আঁকা শেষ। বাকি আছে কত? 10 ভোল্ট। আচ্ছা, 10 ভোল্টটা খেয়াল করেন। 10 ভোল্টের এক মাথা এর সাথে, আরেক মাথা কার সাথে? সি এর সাথে। তো এটা এ, এটা সি। তো এদের মাঝখানে আমি বসায় দিব হচ্ছে 10 ভোল্ট। তো এটা যে সার্কিট, এটাও সেম সার্কিট, খালি এদের মানে মানে এটা ড্র করাটার ওয়েটা একটু ডিফারেন্ট, বাট এটা যে কাজ করবে, এটা যে কাজ করবে এটাও সেম কাজ করবে। তো চ্যাপ্টার 2 এ আপনাদের আমরা কিভাবে নোড আইডেন্টিফাই করতে পারি এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা সার্কিটটাকে কিভাবে রিড্র করতে পারি, এই দুইটা জিনিস যদি আপনারা খুব ভালো করে বুঝে ফেলতে পারেন, তাহলে চ্যাপ্টার 2 খুবই ইজিলি সলভ করা যাবে। আচ্ছা, নোড এবং রিড্র এই দুইটা জিনিসে কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম।
আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 2.4। প্র্যাকটিস প্রবলেম 2.4 থেকে আপনারা বের করেন যে এখানে আমার কয়টা ব্রাঞ্চ আছে, কয়টা নোড আছে। প্র্যাকটিস প্রবলেম 2.4, প্র্যাকটিস প্রবলেম 2.4 আপনাদেরকে বের করতে হবে এখানে কয়টা ব্রাঞ্চ আছে আর কয়টা নোড আছে। বের করেন তো সবাই। কয়টা ব্রাঞ্চ আছে এখানে? 5টা। 5টা। কয়টা নোড আছে? এখান থেকে স্টার্ট করব। এটা এ দিলাম, এটা যদি এ হয় এটাও হবে হচ্ছে এ। এখন আমি যদি রাইটে যাই, এটা অবশ্যই এ থাকবে না, এটা চেঞ্জ হয়ে বি হবে। তারপর এখানে যদি আসি এটা বি থাকবে। ম্যাম 3টা। এরপর আমি যদি নিচের দিকে যাই তাহলে এটা সি, সি, এটা সি, এটা সি, এটাও সি। তার মানে এখানে আমি কয়টা ইউনিক লেটার অ্যাসাইন করলাম? 3টে ইউনিক লেটার অ্যাসাইন করলাম। এখানে নোডের সংখ্যা হচ্ছে 3। এখন এই সার্কিটটাকে আমি যদি বলি রিড্র করে আঁকেন তাইলে দেখতে কিরকম হবে। এ এ এ আর সি এর মাঝে আছে কত? 1। এ আর সি এর মাঝে আছে হচ্ছে 1। এটাকে নিয়ে নিলাম। আবার দেখেন এ আর সি এর মাঝে আছে কত? 2। এটা এ, এটা সি, এদের মাঝে আছে হচ্ছে 2। এটাকেও নিয়ে নিলাম। 5 কার মাঝে আছে? এ আর বি এর মাঝে। এ আমার অলরেডি আছে, বিটা নাই, সো আমি বিটা নতুন অ্যাড করলাম। এ আর বি এর মাঝে আছে হচ্ছে 5। আচ্ছা, এটাকেও নেওয়া শেষ। 10টা কার কার মাঝে আছে? 10টা আছে হচ্ছে বি আর সি এর মাঝখানে। এটা বি, এটা সি, বি আর সি এর মাঝে আছে হচ্ছে 10 ভোল্ট। এটা নেওয়া শেষ। আবার বি আর সি এর মাঝে আছে কত? 4। এখান থেকে সি পাবো, এখান থেকে বি পাবো, এদের মাঝে আছে হচ্ছে 4। তো এটা আর এটা কিন্তু দুইটা সেম সার্কিট, কিন্তু আমরা এইভাবে রিড্র করে থাকতে পারি, মানে রিড্র করতে পারি। আচ্ছা, এখন পর্যন্ত যা পড়ানো হলো, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, বুঝি নাই। রুট কি 6টা হবে এটা? রুট ম্যাম মানে এই সার্কিটের লুপ কয়টা হবে? আচ্ছা, এই সার্কিটের লুপ কয়টা হবে? এটা একটা লুপ, এটা একটা লুপ, তারপর এই টোটালটা মিলায় একটা লুপ, এই টোটালটা মিলায় একটা লুপ। এখানে হ্যাঁ টোটাল 6টা হবে। এই দুইটা মিলায় একটা, এই দুইটা মিলায় আরেকটা, আর ফাইনালি এই 3টা মিলায় আমার লাস্টের লুপটা হবে। টোটাল এখানে লুপের সংখ্যা হবে 6টা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, লুপটা হচ্ছে আমার সার্কিটে কতগুলা ক্লোজড পাথ আছে। ধরেন এটা একটা সার্কিট, বলা হলো এখানে আমার কতগুলা ক্লোজড পাথ আছে। তো দেখেন এই যে এইটা হচ্ছে আমার একটা ক্লোজড পাথ, এটাকে নাম দিলাম 1। এটা একটা লুপের মতো না?
এটাকে নাম দিলাম 1। দেন সেকেন্ডে আমার এখানে একটা ক্লোজড পাথ আছে, এটা ধরেন 2 দিলাম। আবার এখানে আমার আরেকটা ক্লোজড পাথ আছে, এখানে আমি 3 দিলাম। এটা হচ্ছে আমার 3টা লুপ গেল। আবার দেখেন এখানে 1 এবং 2 এই দুইটা মিলাই কি আমার আরেকটা ক্লোজড পাথ হতে পারে, তো এটাকে নাম দিলাম হচ্ছে 4। আবার সিমিলারলি 2 নাম্বার এবং 3 নাম্বার যে লুপটা আছে সেটাকে নিয়ে কি আমি আরেকটা লুপ পাই, সেটাকে নাম দিলাম 5। আবার আমরা কিভাবে বানাতে পারি দেখেন, 1 নাম্বার লুপ, 2 নাম্বার লুপ এবং 3 নাম্বার লুপ, এই তিনটাকে মিলায় আমি আরেকটা লুপ বা আরেকটা ক্লোজড পাথ চিন্তা করতে পারি। এটা কয় নাম্বার হবে? এটা হবে 6 নাম্বার। এটা হচ্ছে মানে কম্বিনেশন চিন্তা করবেন, প্রথমে 1 2 3, তারপর কি করতে পারি 1 2 নিয়ে একটা কম্বিনেশন বানাতে পারি, আবার হচ্ছে 2 3 নিয়ে বানাতে পারি, 2 3, ফাইনালি কি করতে পারি, ফাইনালি হচ্ছে 3টাকে নিয়ে আমি বানাতে পারি। তো 1 2 3। তো এখানে টোটাল কম্বিনেশন কয়টা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা কম্বিনেশন পাচ্ছি। তো এখানে লুপ আছে টোটাল 6টা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনারা যারা যারা ইনভাইটেশন লিংক পান নাই তারা তাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসটা চ্যাট বক্সে লিখে দেন। যারা ইনভাইটেশন লিংক এখনো পান নাই তারা তাদের ইমেল অ্যাড্রেসটা চ্যাট বক্সে লিখে দেন। ক্লাসরুমের মিটের লিঙ্কটা ওটা কি দেওয়া আছে? আপনার কোশ্চেনটা কেটে কেটে আসতেছিল, আপনি আরেকবার একটু রিপিট করেন।